আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেডি সার্কিটের পক্ষ থেকে আজকের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কে এম মুস্তাকিম। আমি পড়াশোনা করছি ট্রিপল ডিপার্টমেন্ট বুয়েটে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর এখান থেকে আলোচনা করব। এর আগে তোমরা একটু এনশিওর করো যে আজকের লাইভটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাদের যে স্ক্রিনটা এটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। একই সাথে তোমরা আমাদের এই লাইভে যুক্ত আছো যারা, তারা দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য মেনশন করো, যাতে সবাই আমাদের এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। তোমরা জানো মেডি সার্কিট থেকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এগুলোর উপরে অনেক কনসেপচুয়াল লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসগুলো আপলোড করে থাকি, যাতে এগুলো থেকে স্টুডেন্টরা উপকৃত হতে পারে। বিশেষ করে এইচএসসি 26 এবং 27 যারা আছো তাদের জন্য আমরা আমরা যেই ক্লাসগুলো আপলোড করি এটা খুবই উপকারে আসবে ইনশাআল্লাহ। সো দ্রুত যারা যারা এখনো জয়েন করনি, আমাদের ভেক্টরের প্রথম ক্লাস আজকে শুরু হচ্ছে। তোমরা দ্রুত লাইভে জয়েন করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত এখানে মেনশন করে ক্লাসে জয়েন করার জন্য জানিয়ে দাও, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। সেই সাথে সবাই নিজ নিজ টাইম লাইনে এটা শেয়ার করে দিতে পারো, যাতে যারা ফ্রেন্ড আছে তারা এখান থেকে উপকৃত হতে পারে, ক্লাসটা দেখতে পারে। সবাই নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে মেনশন করো। আমাদের ক্লাসগুলো খুবই কনসেপচুয়াল এবং ইন্টারেক্টিভ ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাই এখান থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। সো অনেকে কমেন্ট করছে যে শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আমাদের আজকের টপিক ভেক্টর। আচ্ছা, ভেক্টর কি? ভেক্টর হচ্ছে এক ধরনের রাশি। প্রথমত আমাদের জানতে হবে রাশি কি। রাশি আমরা জানি যে যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য পরিমাপযোগ্য সবকিছু হচ্ছে রাশি। তোমরা যারা ক্লাস করছো তোমাদের প্রতি অনুরোধ, তোমরা হচ্ছে নিজেরা নোট রাখবা। আমরা যেভাবে পড়াচ্ছি এগুলো নোট করে করে ক্লাস করবা, যাতে পরবর্তীতে তোমরা এই চ্যাপ্টারগুলো রিভাইজ দিতে গিয়ে নিজেদের জন্য অনেক সুবিধা হয়ে যায়। সো দেখো, আমরা প্রথমে বলতেছি রাশি। রাশি কি? যা কিছু পরিমাপযোগ্য, যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা বলতেছি রাশি। তাহলে কি কি রাশি হইতে পারে? যেমন ধরো দৈর্ঘ্য, দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, ভর পরিমাপ করতে পারি, বল কতটুকু সেটা পরিমাপ করতে পারি, তাই না? তার মানে হচ্ছে দৈর্ঘ্য, ভর, বল এই সব কিছুই হচ্ছে আমাদের রাশি। তাহলে রাশি আমরা জানি দুই ধরনের হতে পারে। নাম্বার ওয়ান, দিক রাশি বা ভেক্টর রাশি। তাহলে দিক রাশি বা ভেক্টর রাশি কি? এই নামের মধ্যেই এর যে বৈশিষ্ট্য সেটা লুকায়িত আছে। দিক অর্থাৎ যেই ভেক্টরগুলো প্রকাশ করার জন্য আমার দিক প্রয়োজন হয়, এগুলোকে বলতেছি দিক রাশি বা ভেক্টর রাশি। দিক প্রয়োজন হয় কোন ভেক্টরগুলোতে? যেমন ধরো বল। যদি আমি বলি 5 নিউটন বল, একটা বস্তুর উপরে 5 নিউটন বল অ্যাপ্লাই করা হলো। এখন প্রশ্ন হলো, এই 5 নিউটন বল কোন দিকে অ্যাপ্লাই করা হয়েছে? এই বস্তুর বাম দিকে, ডান দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে? অবশ্যই এখানে একটা প্রশ্ন থেকে যায়, অর্থাৎ কোন দিকে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এই বলকে প্রকাশ করার জন্য আমার 5 নিউটন অর্থাৎ মান, এটার পাশাপাশি আরেকটা জিনিসের প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে দিক, অর্থাৎ কোন দিকে বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে বল হচ্ছে আমার একটা ভেক্টর রাশি। এরপরে কি? ত্বরণ। ত্বরণ, তাহলে কোন দিকে ত্বরণ হচ্ছে এটা একটা ভেক্টর রাশি। এরপরে হচ্ছে আমার বেগ, এটা হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি। এছাড়া আর কি কি ভেক্টর রাশি হতে পারে বলো তো? তোমরা নিজেরা একটু কমেন্ট করো। সরণ, সরণ এক ধরনের ভেক্টর রাশি হতে পারে, তাই না? এরপরে হচ্ছে ওজন। ওজন একটা ভেক্টর রাশি। ওজন কেন ভেক্টর রাশি বলো তো? ওজন মানে হচ্ছে আমার ভর এবং আমার যে অভিকর্ষ ত্বরণ জি, এটার গুণফল। তাহলে ভর তো একটা স্কেলার রাশি, বাট অভিকর্ষ ত্বরণ জি একটা ত্বরণ। ত্বরণ আমরা বললাম যে ভেক্টর রাশি, তাহলে এই দুটোর গুণফল অবশ্যই কি হবে? ভেক্টর রাশি হবে। তার মানে ওজন হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে আমরা বললাম যে যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন, সেটাকে বলতে দিক দিক রাশি। তাহলে দিক রাশি কি? মান প্লাস দিক।
দুটি জিনিসেরই প্রয়োজন, এটা হচ্ছে দিক রাশি বা ভেক্টর রাশি। আমাদের আরেকটা রাশি কি, স্কেলার রাশি বা অদিক রাশি। নাম থেকে বোঝা যাচ্ছে যে যেটা প্রকাশ করার জন্য আমার দিকের প্রয়োজন নাই, শুধু মান হলেই যথেষ্ট, এটাকে বলতেছে স্কেলার রাশি বা অদিক রাশি। যেমন কি, যেমন হচ্ছে আমার দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এক ধরনের স্কেলার রাশি। অবশ্যই আমি বলবো না যে 5 মিটার উত্তর দৈর্ঘ্য, 5 মিটার দিকে সরণ হইতে পারে, বাট দৈর্ঘ্যটা 5 মিটার কখনো দিক নির্দেশ করে না। তাহলে দৈর্ঘ্য এক ধরনের স্কেলার রাশি বা অদিক রাশি। এরপরে আমার হতে পারে ভর, 5 কেজি ভর। কেউ কেউ কখনো বলে যে 5 কেজি উত্তর দিকে ভর? অবশ্যই বলবে না, তার মানে ভর হচ্ছে একটা স্কেলার রাশি। এরপরে আমার কাজ, দ্রুতি, দ্রুতি, কাজ, এগুলো হচ্ছে আমার স্কেলার রাশি। এবং কাজ কেন স্কেলার রাশি এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। যে কাজ হচ্ছে এফ এবং এস এর গুণফল, এফ ফোর্স, এস হচ্ছে সরণ, দুটাই ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশির গুণফল হওয়া সত্ত্বেও কাজ কেন স্কেলার রাশি হলো, এটা আমরা আলোচনা করব পরবর্তীতে। তাহলে আমরা আলোচনা করলাম রাশি কি জিনিস। রাশি দুই ধরনের, দিক রাশি বা ভেক্টর রাশি, স্কেলার, আর একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি। আচ্ছা, এখন আসো আমাদের রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। তোমরা অবশ্যই আমাদের এই স্ক্রিনগুলোর নোট রাখবা, যেগুলো পড়ানো হচ্ছে এগুলো নোট রাখবা, যাতে পরবর্তীতে তোমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, এখন দেখো রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, অর্থাৎ আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারি, একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, দেখো আমরা যদি এটাকে বলি এ ভেক্টর, তাহলে এ ভেক্টর এই যে একটা সরল রেখা, এই যে একটা সরল রেখা, এই সরল রেখার মাথায় আমি যদি এরকম একটা তীর চিহ্ন দিয়ে দেই, তাহলে সেটা আমার হয়ে যায় ভেক্টর রাশি। এই সরলরেখার যে দৈর্ঘ্য এখান থেকে শুরু করে এই পর্যন্ত দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে আমরা বলতেছি এই ভেক্টরের মান। আর তীর চিহ্ন যে দিকে নির্দেশ করতেছে এটা দিক নির্দেশ করে। তাহলে আমার ভেক্টর প্রকাশ করার জন্য আমি কি করতে পারি, এটা যদি এ ভেক্টর হয় তাহলে এ এর মাথায় আমি যদি ছোট্ট এরকম একটা তীর চিহ্ন দিয়ে দেই, তাহলে এটা ভেক্টর রাশি প্রকাশ হয়ে যায়। আচ্ছা, আর কি কিভাবে প্রকাশ করা যায়, আমি যদি এই এ এর উপরে শুধু জাস্ট একটা টান দিয়ে দিই, তাহলে এটাও কি এ ভেক্টর নির্দেশ করে। আচ্ছা, আর কি কিভাবে প্রকাশ করা যায়, আমি যদি এই এটাকে এইভাবে একটু মোটা করে দিই, এভাবে মোটা করে দিই, তাহলে এটাও কি এ ভেক্টর নির্দেশ করে। এছাড়া আমি যদি এর নিচে এভাবে এর নিচে যদি টান দিই, তাহলে এটাও এক ধরনের ভেক্টর নির্দেশ করে। ঠিক আছে, এছাড়াও আরো ভেক্টর নির্দেশ করার কিছু ওয়ে আছে। যেমন ধরো একটা ভেক্টর আছে, নাম হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর যদি এ একটা একক ভেক্টর আনি, এরকম উপরে একটা ক্যাপ দিয়েও একক ভেক্টরের প্রকাশ করা যায়। সো এগুলো হচ্ছে সব ভেক্টরের নির্দেশ করতেছে, ভেক্টরকে প্রকাশ করার পদ্ধতি। এখন ভেক্টরের মান, মান কিভাবে বের করা যায়, মান হচ্ছে দেখো এই এ ভেক্টর যেটা, এটাকে যদি আমি একটা মডুলাসের মধ্যে দিয়ে দিই, তাহলে এটাকে বলতেছি এ ভেক্টরের মান। অথবা শুধু যদি এ লিখি, তাহলে এটাও কি নির্দেশ করে, এই এ ভেক্টরের মানকে নির্দেশ করে। তাহলে মান কতটুকু, এর পাদবিন্দু, যেখান থেকে শুরু হচ্ছে এটাকে বলতেছে পাদবিন্দু, পাদবিন্দু থেকে এই মাথা পর্যন্ত দূরত্বকে বলতেছে এ ভেক্টরের মান। এটাকে প্রকাশ করা হয় শুধু এ দ্বারা, অথবা এই এ ভেক্টরের কে যদি আমি মডুলাসের মধ্যে ঢুকাই দিই, তাহলে সেটা আমার এ ভেক্টরের মান হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমরা ভেক্টরের অনেকগুলা প্রকারভেদ হইতে পারে, আমরা এই প্রকারভেদগুলো এখন দেখব। 1 নাম্বার, আমি আগেই লিখে রেখেছি স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কি জিনিস, যে কোনো ভেক্টরের রাশির পাদবিন্দুটা যদি ইচ্ছা মতো নির্ধারণ করা যায়। পাদবিন্দু মানে কি, আমরা একটু আগে বলছি যে একটা ভেক্টর যেখান থেকে শুরু হয় সেটাকে বলে পাদবিন্দু। তোমাদের সুবিধার জন্য আমি একটু মোটা স্কেল ইউজ করতেছি। তাহলে এখান থেকে শুরু হয়েছে এই ভেক্টরটা, এটা হচ্ছে আমার পাদবিন্দু, এটাকে বলবো আমার টেইল, টেইল। আর এখানে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার হেড। তাহলে দেখো একটা ভেক্টরের টেইল অর্থাৎ পাদবিন্দু যদি আমি ইচ্ছে মতো নির্ধারণ করতে পারি, অর্থাৎ এটা কোনো ফিক্সড বিন্দু না, আমি যে কোনো দিকে নির্ধারণ করতে পারি, তাহলে এই ভেক্টরকে বলা হবে স্বাধীন ভেক্টর। ঠিক এর বিপরীত ভেক্টরটার নামই হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টরটা কি, যেই ভেক্টরের পাদবিন্দু ফিক্সড, অর্থাৎ এর পাদবিন্দু আমি চেঞ্জ করতে পারবো না, তাকে বলবো সীমাবদ্ধ ভেক্টর। যেমন সীমাবদ্ধ ভেক্টরের একটা উদাহরণ যদি দেই, তাহলে ব্যাপারটা হবে কিরকম দেখো,
আমরা একটু পরেই পড়ব অবস্থান ভেক্টর। সাপোজ এ ভেক্টর, এখানে পি বিন্দু একটা স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। আর মনে রাখতে হবে এই অবস্থান ভেক্টরের পাদবিন্দু অর্থাৎ টেইলটা সবসময় ওই স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দুটাই হইতে হবে, অর্থাৎ এই 0 0 বিন্দুটা ফিক্সড। তাহলে দেখো যে এই অবস্থান ভেক্টরের পাদবিন্দু আমার ফিক্সড হয়ে গেছে, আমি চাইলেই অন্য কোথাও নিতে পারতেছি না। এই জন্য এই ভেক্টরকে আমি বলতে পারি এক ধরনের সীমাবদ্ধ ভেক্টর। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপরে কি দেখো সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি? যে একাধিক ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ তাদের ক্রিয়ার দিক যদি সমান্তরাল হয়। সাপোজ আমি দুইটা ভেক্টর দেখি, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। দেখো এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, দেখো এ ভেক্টর আর বি ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে এই দুটো ভেক্টরকে আমি বলবো সদৃশ ভেক্টর। তাহলে বিসদৃশ ভেক্টর কি তোমরা বুঝতেই পারতেছো? বিসদৃশ ভেক্টর হচ্ছে সেম এর বিপরীতটা হবে, অর্থাৎ একটা যেদিকে ক্রিয়া করবে অপরটা ঠিক তার বিপরীত দিকে ক্রিয়া করবে এবং সমান্তরাল হতে হবে। একটা যদি এই দিকে ক্রিয়া করে আরেকটা ক্রিয়া করতেছে এই দিকে, তাহলে যদি বলে তোমাকে এমসিকিউ এ যে সদৃশ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তাহলে যদি একই দিকে ক্রিয়া করতেছে তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। আর বিসদৃশ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে বলতো? যেহেতু বিপরীত দিকে ক্রিয়া করতেছে কিন্তু কি সমান্তরাল, তাহলে এটা হবে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এরপর দেখো আমাদের 5 নম্বর ভেক্টরটি হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর কি? সমান ভেক্টরের দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, নাম্বার 1 মান সেম হবে, নাম্বার 2 দিক একই হবে। মান এবং দিক দুটাই সেম হবে, অর্থাৎ দুইটা ভেক্টর যদি তাদের মান এবং তাদের দিক দুটাই যদি সেম হয় তাহলে এই দুটা ভেক্টরকে আমি কি বলতে পারবো? পরস্পরের সমান ভেক্টর। দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। দেখো এ ভেক্টর আর বি ভেক্টর মান এবং দিক দুটাই সেম, তাহলে এ আর বি কে আমরা পরস্পর সমান বলতে পারবো। তাহলে বলতে পারবো এ ইকুয়ালস টু বি ভেক্টর। বুঝতে পারছো? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট একটা ভেক্টর। এরপরে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। তাহলে বুঝতেই পারতেছো সমান ভেক্টরের ঠিক বিপরীত ভেক্টরটা হচ্ছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরের মান যদি পরস্পর সেম হয় কিন্তু দিকটা যদি বিপরীত দিকে হয়, তাহলে মনে রাখতে হবে এখানে হচ্ছে মান একই কিন্তু দিক কেমন হবে? দিক হবে বিপরীত। এই জন্য এই ভেক্টরের নাম হচ্ছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। অর্থাৎ আমার যদি এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এ ভেক্টর এইদিকে, বি ভেক্টর এইদিকে, কিন্তু তাদের মান সেম, তাহলে এটা এ, এটা বি, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরকে আমরা বলবো পরস্পরের ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। তাহলে কি লিখতে পারি? এ ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। তাহলে আমরা 6টা ভেক্টর দেখলাম: স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, সমান ভেক্টর, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। আচ্ছা, আমরা পরের পেজে যাচ্ছি। এখানে দেখো আছে 7 নম্বরে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর থেকে নাম থেকে বোঝা যাচ্ছে যে যেই ভেক্টরগুলা একই রেখায় অবস্থান করে অথবা সমান্তরালে অবস্থান করে। দুটা ভেক্টর যদি একই রেখায় অথবা সমান্তরালে অবস্থান করে তাহলে তাদেরকে আমরা বলবো সমরেখ ভেক্টর। দেখো সাপোজ এখান থেকে এই পর্যন্ত আমার, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার হচ্ছে এ ভেক্টর, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার হচ্ছে বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর একই রেখায় আছে, তাহলে এটাকে সমরেখ ভেক্টর বলবো। আবার একই রেখায় না থেকে আমাদের যদি সমান্তরালে থাকে, আলাদা রেখা বাট সমান্তরালে থাকে,
তাহলেও এটাকে আমরা সমরেখা ভেক্টর বলতে পারবো। তাহলে তোমরা বলতে পারো ভাইয়া এর আগে তো দেখে এসেছি সদৃশ ভেক্টরও সেম। হ্যাঁ বলতে পারো, এরা সমান্তরাল রাস্তা, এরা সদৃশ ভেক্টরও বলতে পারো এদেরকে, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর নাম থেকে কী বোঝা যাচ্ছে? সাপোজ তোমার যে খাতার যে তলটা অথবা আমার যে কম্পিউটারের যে তলটা, এই তলের উপর আমার যতগুলো ভেক্টর আমি আঁকতে পারবো, সবগুলো ভেক্টর হচ্ছে আমার সমতলীয় ভেক্টর। অর্থাৎ একই তলে যতগুলো ভেক্টর থাকে তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। এরপরে ভেক্টর দেখো সঠিক ভেক্টর। এটা একটা ইম্পর্টেন্ট ভেক্টর। সঠিক ভেক্টর কি? যেই ভেক্টরের মান নট ইকুয়ালস টু জিরো, যেই ভেক্টরের মান নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ যার মান জিরো না, জিরো ব্যতীত অন্য যে কোনো মান হতে পারে, সেই ভেক্টরকে বলা হবে সঠিক ভেক্টর। ঠিক এর বিপরীত ভেক্টরটার নামে হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এটা একটা ইম্পর্টেন্ট ভেক্টর, এমসিকিউ এবং রিটেনের ক নাম্বারে এই জিনিসটা খুব আসে যে নাল ভেক্টর কাকে বলে বা শূন্য ভেক্টর কাকে বলে। তাহলে যে ভেক্টরের মান শূন্য, সেই ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর অথবা নাল ভেক্টর। এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে যে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কাকে বলে। যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এটা এমসিকিউ এ অথবা রিটেনে ক নাম্বারে অবশ্যই আসবে। আচ্ছা, এরপরে আমাদের যে 11 নম্বর ভেক্টর অবস্থান ভেক্টর, আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট ভেক্টর অবস্থান ভেক্টর। এটা খুব সুন্দর করে বুঝতে হবে অবস্থান ভেক্টর। এর আগে আমরা একটু আলোচনা করেছি অবস্থান ভেক্টর সম্পর্কে, যখন সীমাবদ্ধ ভেক্টর বলেছি তখন অবস্থান ভেক্টর সম্পর্কে একটু আলোচনা করেছি। এখানে আমরা ডিটেলস আলোচনা করবো। দেখো আচ্ছা, এটা আমার এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস। আচ্ছা, অবস্থান ভেক্টর কাকে বলে আমরা আগে সংজ্ঞাটা বলে নিই। কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। আবার বলছি যে একটা স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। সাপোজ এখানে একটা আমার বিন্দু আছে, এটা আমার পি বিন্দু 3,2 এটার স্থানাঙ্ক। তাহলে এর অবস্থান ভেক্টরটা হবে কোন দিকে? এই অবস্থান ভেক্টরের দিক হবে মূল বিন্দু থেকে শুরু করে এই পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা হবে এই অবস্থান ভেক্টরের মান। আর দিকটা হবে কি দেখো তো, এটা ও বিন্দু, এটা পি বিন্দু। তাহলে দিকটা হবে ঠিক মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব টানলে ওই বিন্দুর দিকে, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে। তাহলে এটা যদি আমার এ ভেক্টর হয় তাহলে আমি বলতে পারি এ ভেক্টর ইকুয়ালস টু ও পি। ঠিক আছে, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আমার এই এ ভেক্টর। এখন বলো এই পি এ ভেক্টরকে আমি কিভাবে লিখবো বা একটা অবস্থান ভেক্টরকে কিভাবে লিখতে হয়? আচ্ছা দেখো, অবস্থান ভেক্টর লেখার জন্য আমাদের ছোট্ট একটা আইডিয়া লাগবে, সেটা হচ্ছে একক ভেক্টরের কনসেপ্ট, যেটা আমরা একটু পরেই পড়বো। এখনই একবারে পড়ে ফেলি। একক ভেক্টর নাম থেকে বুঝতে পারতেছো যে যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। এখন দেখো এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস বরাবর আমরা যদি দুটো একক ভেক্টর চিন্তা করি, এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টরকে বলা হয় আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টরকে বলা হয় জে ক্যাপ। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। এক্স অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর জে ক্যাপ। আর এখানে যদি আমরা আরেকটা অ্যাক্সিস আঁকি জেড অ্যাক্সিস, আরেকটা অ্যাক্সিস যদি আঁকি এভাবে জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টর তার নাম হচ্ছে কে ক্যাপ। খুবই ইম্পর্টেন্ট, নোট করে রাখো। এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টরকে বলা হয় আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টরকে বলা হয় জে ক্যাপ, অ্যান্ড জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টরকে বলা হয় কে ক্যাপ। আচ্ছা, তাহলে এখন পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,2, অর্থাৎ 3 হচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মান হচ্ছে আমার 2। তাহলে এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টর এ বা ওপি, এটাকে আমি লিখতে পারবো এক্স কত 3, তাহলে এক্স এর সাথে একক ভেক্টর কত আই ক্যাপ, এক্স বরাবর, তাহলে 3 এর সাথে 3 হচ্ছে মান আর আই ক্যাপ। মনে রাখতে হবে একক ভেক্টর আমার শুধুমাত্র দিক নির্ণয় করার জন্য ইউজ করা হয়, দিক নির্ণয়, কারণ এর মান তো 1। তুমি যদি এই 1 এর সাথে যেটা গুণ করো সেটাই তো পাবো।
অর্থাৎ শুধু দিক নির্ণয়ের ক্ষেত্রে আমার একক ভেক্টর ইউজ করা হয়। তাহলে এই 3 মান আমার জন্য ভেক্টর হচ্ছে কি মান এবং দিকের গুণফল। তাহলে মান 3 আর দিক হচ্ছে আই ক্যাপ। এক্স আই ক্যাপ বললে আমি বুঝবো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তাহলে এর সাথে আই ক্যাপ গুণ করে দিব, তাহলে আমার এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হয়ে গেল। এখন দেখো এর সাথে তো আমার ওয়াই অক্ষ বরাবরও একটা অবস্থান আছে, সেটা হচ্ছে 2, তাহলে প্লাস 2 জে ক্যাপ, এটা হবে আমার এ ভেক্টর। তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। এখন যদি তোমার এমন হয় যে একটা বিন্দু পি, এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, -2, 3, তাহলে বলো তো এই পি বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমার ওপি হয়, বলো ওপি ভেক্টরটা কেমন হয় বলো তো। তাহলে 5 হচ্ছে আমার এক্স এর মান, -2 হচ্ছে ওয়াই এর মান, 3 হচ্ছে আমার জেড এর মান। তাহলে এই ভেক্টরটা কেমন হবে, এক্স এর মানের সাথে আই ক্যাপ, তাহলে 5 আই ক্যাপ। তারপরে কি ওয়াই এর মানের সাথে জে ক্যাপ, তাহলে এর আগে মাইনাস আছে, তাহলে সামনে একটা -2 জে ক্যাপ। এরপরে কি আছে জেড এর মান 3, তাহলে প্লাস 3 জেড এক্সিস বরাবর একক ভেক্টর কে ক্যাপ, সেটা গুণ করে দিলাম কে ক্যাপ। এটা হবে আমার ওপি একক ভেক্টর, সরি অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে 3 আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো যে কোনো একটা বিন্দুর অবস্থান, একটা স্থানাঙ্ক অবস্থায় কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তার নাম হচ্ছে আমার অবস্থান ভেক্টর। এবং এই অবস্থান ভেক্টরটা কীভাবে বের করতে হয়, যে এক্স এক্সিস বরাবর একক ভেক্টরের নাম আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টরের নাম জে ক্যাপ, এবং জেড এক্সিস বরাবর আমার একক ভেক্টরের নাম হচ্ছে কে ক্যাপ। তাহলে ওই মানগুলোর সাথে আমাদের যে স্থানাঙ্ক, এই মানগুলোর সাথে একক ভেক্টর গুণ করে আমি যদি যোগ করে দেই, তাহলেই আমি কি পাবো, একটা অবস্থান ভেক্টর, ওই বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাব। আচ্ছা, এটা নিয়ে অবস্থান ভেক্টর নিয়ে আমাদের আরও বিস্তর আলোচনা হবে, এটা আমরা পরে দেখব। আমরা আগে আলোচনা করতেছিলাম যে ভেক্টরের কতিপয় মানে বিভিন্ন ধরনের ভেক্টর যে আমাদের থাকে, সেই ভেক্টরগুলো নিয়ে আমরা আগে আলোচনাটা শেষ করে নিই। আমাদের পরবর্তী ভেক্টরের নাম হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টর কি? সরণ ভেক্টরটা হচ্ছে, দেখো অবস্থান ভেক্টরটা থেকেই সরণ ভেক্টরকে ডিফাইন করা যায়। সাপোজ আমার এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা আমার মূল বিন্দু ও, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তাহলে মূল বিন্দু, এখানে একটা বিন্দু পি, এখানে একটা বিন্দু আছে কিউ। তাহলে এই ও থেকে পি পর্যন্ত যদি যে ভেক্টরটা, মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর কেমন হবে, ও থেকে পির দিকে, ও থেকে পি এর দিকে, এটা হবে আমার পি বিন্দুর অবস্থান ভেক্টর। এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে কি, ও থেকে কিউ এর দিকে। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর ও থেকে পি এর দিকে, তীর চিহ্ন এই দিকে। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও থেকে কিউ এর দিকে, এই দিকে হবে দিক। আচ্ছা, এখন সরণ ভেক্টর কি জিনিস? সরণ ভেক্টর হচ্ছে, দেখো আমি যদি এই দুইটা পরস্পর যোগ করে দিই, পি আর কিউ, পি আর কিউ যোগ করে দিলাম। পি আর কিউ যোগ করে দেওয়ার অর্থ কি? অর্থাৎ আমি যদি এই দিকে একটা পি থেকে কিউ এর দিকে একটা ভেক্টর চিন্তা করি, পি কিউ ভেক্টর, ওপি ভেক্টর কি বলতেছি, পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে আমি যদি বলি আর1, ও কিউ ভেক্টরকে আমি যদি আর2 ভেক্টর বলি, তাহলে এই পি কিউ ভেক্টরকে আমি বলতেছি সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর সমান সমান এখানে কি লিখতে পারবো বলো তো? আমরা একটু পরেই পড়বো ভেক্টরের যোগ, এখানে জাস্ট বলে দিই যে এই আর1 প্লাস পি কিউ সমান সমান আমি লিখতে পারবো আর2। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে লিখতে পারবো। তাহলে পি কিউ সমান সমান কি লিখতে পারবো, আর2 মাইনাস আর1। তার মানে কি দাঁড়ালো, এই যে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর আর শুরুর বিন্দুর অবস্থান ভেক্টর, এই দুইটা বিন্দুর অবস্থান ভেক্টরের যে বিয়োগফল, এটাকে আমি বলতেছি সরণ ভেক্টর। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, যদি একটা উদাহরণ দেই, এই জিনিসগুলো আমাদের অ্যাডমিশন এবং একাডেমিক উভয় জায়গা থেকে অনেক আসে, একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখো সাপোজ এখানে একটা বিন্দু আছে পি 3, 2, -5, এখানে একটা বিন্দু আছে কিউ, এটা 1, -2, 3। আচ্ছা, এখন তোমাকে বলছে যে পি
কিউ ভেক্টর নির্ণয় করো। পি কিউ ভেক্টর কেমন হবে? তাহলে পি কিউ ভেক্টর বের করার জন্য কি করতে হবে বলো তো? পি কিউ সমান সমান আর টু মাইনাস আর ওয়ান। আর টু মানে কি? আর টু মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কেমন? এই যে ও কিউ, ও কিউটা আগে বের করো। সরি, কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা ও কিউ আগে বের করো। ও কিউ, তাহলে পি কিউ সমান সমান হবে ও কিউ মাইনাস কি হবে? এই যে ওপি, তাহলে ওপি ভেক্টর, ওপি, ওপি ও কিউ মাইনাস ওপি করলে আমি কি পাবো? পি কিউ পাবো, ও পি। এখন ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টর আমরা একটু আগে অবস্থান ভেক্টর যখন পড়ছি তখন পড়ে আসছি যে মানগুলো থাকে সেগুলোর সাথে আই ক্যাপ, জে ক্যাপ, ক্যাপ আর কে ক্যাপ গুণ করে যোগ করে দিলে আমি কি অবস্থান ভেক্টরটা পেয়ে যাই। তাহলে ও কিউ ভেক্টরটা কেমন হয় বলো তো? এক্স এর মান ওয়ান, তার মানে আমার ওয়ান লেখার প্রয়োজন নেই, শুধু আই ক্যাপ দিতেছি, আই ক্যাপ। এরপরে কি মাইনাস টু আছে ওয়াই এর মান, তাহলে মাইনাস টু জে ক্যাপ। এরপরে কি থ্রি হচ্ছে জেড এর মান, তাহলে থ্রি কে ক্যাপ। এটা হচ্ছে আমার কি পাইলাম? ও কিউ ভেক্টর পাইলাম, এই মাইনাসটা এখানে দিলাম। এরপরে কি ওপি ভেক্টর, ওপি, তাহলে পি, ওপি ভেক্টর মানে কি? পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক 3 2 -5, তাহলে এখানে ওপি হবে কি 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। এটা করলে আমি কি পেলাম? ও কিউ মাইনাস ওপি মানে পি কিউ ভেক্টরটা পেয়ে যাব। তাহলে মাইনাসটা যদি তুলে দেই, আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ মাইনাস 3 আই ক্যাপ মাইনাস প্লাসে মাইনাস 2 জে ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস 5 কে ক্যাপ। আলটিমেটলি কী হয় বলতো? আই ক্যাপ মাইনাস 3 আই ক্যাপ মানে হচ্ছে মাইনাস 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, ইট মিনস মাইনাস 4 জে ক্যাপ। 3 কে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ মানে হচ্ছে 8 কে ক্যাপ। তাহলে আমার পি কিউ ভেক্টরটা কী দাঁড়ালো? মাইনাস 2 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 8 কে ক্যাপ। এটা হচ্ছে আমার পি কিউ ভেক্টর অর্থাৎ অবস্থান ভেক্টর। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন যদি তোমাকে একটা পাল্টা প্রশ্ন করে যে কিউপি, কিউপি এটাও তো এক ধরনের কি সরণ ভেক্টর, কিউবি ভেক্টর কেমন হবে? আচ্ছা, কিউবি ভেক্টর তাহলে পি কিউ ভেক্টর যদি আর টু মাইনাস আর ওয়ান হয়, সেমভাবে তুমি কিউবি ভেক্টর এদিকে দিয়ে করতে পারবে না। তাহলে কিউবি ভেক্টরটা হবে কি আর ওয়ান মাইনাস আর টু, সেক্ষেত্রে তোমার ওপি থেকে ও কিউকে বিয়োগ করতে হবে। তাহলে আমার কিউপি এটা সমান সমান হবে কি ওপি মাইনাস ও কিউ। এটা করতে হবে না? তাহলে সেমভাবে এই ওপিটাকে আগে লিখবা, ও কিউটাকে পরে লিখবা, তারপরে তুমি যেটা পাবো সেটাই আমার কিউপি ভেক্টর না? বাট তোমাকে কি এত পরিশ্রম করতে হবে ও কিউপি বের করার জন্য? হবে না। এর কারণ আমরা শিখে আসছি বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টরটা কি জিনিস। বিপরীত ভেক্টর ঋণাত্মক ভেক্টর কি শিখে আসছিলাম বলতো? যে এ ইকুয়ালস টু মাইনাস বি, অর্থাৎ একটা ভেক্টর আর একটা ভেক্টরের বিপরীত দিকে যদি হয়, মান সেম, দেখো তো পি কিউ ভেক্টর আর কিউবি ভেক্টর মান সেম বা দিক বিপরীত, তাহলে পি কিউ আর কিউবি পরস্পর বিপরীত ভেক্টর। তাহলে একটার সামনে জাস্ট মাইনাস লাগাই দিলে আমি আরেকটা পেয়ে যাবো না? তাহলে আমি কিউপি সমান সমান কি লিখতে পারবো? মাইনাস পি কিউ। তাহলে এই পি কিউ এর সাথে মাইনাস লাগাই দাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 2 আই ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস 4 জে ক্যাপ, আর এখানে প্লাস আছে আর মাইনাস হয়ে যাবে মাইনাস 8 কে ক্যাপ। এটা হবে আমার কিউপি ভেক্টর। বুঝতে পারছো? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের এমসিকিউ এ তো অবশ্যই আসে, ইভেন রিটেনেও আসে এবং অ্যাডমিশন এই ধরনের ম্যাথ খুবই আসে। আমাদের বুয়েট টুয়েট কুয়েট চুয়েট সব জায়গাতে এই ধরনের ম্যাথ আসে। অর্থাৎ তোমাকে একটা পি বিন্দু দিবে, একটা কিউ বিন্দু দিবে, এগুলো স্থানাঙ্ক বলে দিবে এবং এখন বলে দিবে যে পি কিউ সরণ ভেক্টর বা কিউপি সরণ ভেক্টর, এই সরণ ভেক্টরটা বের করো। তাহলে তোমাকে এভাবে করতে হবে যে আমার পি কিউ ভেক্টর সমান সমান ও কিউ মাইনাস ওপি। অর্থাৎ মনে রাখতে হবে যে এখানে শর্টকাট হচ্ছে এই যে দেখো পি কিউ, পি কিউ কি যেখানে শেষেরটা আগে লিখতে হয়, শেষেরটা থেকে শুরুটা বিয়োগ করতে, তাহলে ও কিউ মাইনাস ওপি, শেষেরটা কিউ প্রথমটা পি, তাহলে ও কিউ মাইনাস ওপি। আর যখন কিউ পি করবা শেষেরটা পি, তাহলে কি ওপি মাইনাস ও কিউ। এভাবে তোমাকে এই ম্যাথগুলো করতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা ছিল, এটা বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। এটা এখানে একটু শেষ করে দিই, একটু ক্লিন করি জায়গা। তোমরা অবশ্যই এগুলো নোট রাখবা। দেখো বিপ্রতীক বা ব্যতিহার ভেক্টর এটা কি জিনিস? যে সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টর, সমজাতীয় সমান্তরাল বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। সমজাতীয় সমান্তরাল
আর মান হচ্ছে বিপ্রতীপ মান। বিপ্রতীপ মান মানে কি, একটার মান যদি 7 হয় আরেকটার মান 1/7, ঠিক আছে? তাহলে এ ভেক্টরের মান আমার যদি 7 হয় আর বি ভেক্টরের মান যদি 1/7 হয়, তাহলে আমি এবং এরা যদি পরস্পর সমান্তরাল এবং সমজাতীয় হয় তাহলে এদেরকে আমরা বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলবো। সমজাতীয় জিনিসটা কি, অর্থাৎ এ এবং বি উভয়কেই বল ভেক্টর হতে হবে, উভয়কেই ত্বরণ ভেক্টর হতে হবে। একটা বল ভেক্টর অপরটা ত্বরণ ভেক্টর হইলে হবে না। আমরা এর আগে যে ভেক্টরগুলো পড়ে আসছি এখানে বলতে ভুলে গেছি যে সমান ভেক্টর, সমান ভেক্টরের একটা শর্ত হচ্ছে অবশ্যই এই দুটোকে সমজাতীয় হতে হবে। অর্থাৎ তুমি বলের সাথে অবশ্যই তুমি বেগকে কম্পেয়ার করতে পারবে না, যে 5 নিউটন বল আর 5 মিটার পার সেকেন্ড বেগ, এটা অবশ্যই কখনো কি হবে না, সমান ভেক্টর হবে না। সমান ভেক্টর হওয়ার জন্য মান একই হতে হবে, দিক একই হতে হবে, একই সাথে কি হতে হবে, সমজাতীয় হইতে হবে। এটা একটু লিখে নাও, আমি এটা বলতে ভুলে গেছি, সমজাতীয় হইতে হবে, ঠিক আছে? ঋণাত্মক ভেক্টরের ক্ষেত্রেও সেম, এগুলো কি হতে হবে, সমজাতীয় হইতে হবে, ঠিক আছে? এগুলো সমজাতীয় হবে এবং সমান ভেক্টর এবং ঋণাত্মক ভেক্টর এগুলো কি হতে হবে, সমজাতীয় হতে হবে, দিক একই হতে হবে এবং মান একই হতে হবে। আর ঋণাত্মক ভেক্টরের ক্ষেত্রে শুধু দিক বিপরীত দিকে হবে, মান এক থাকবে এবং এদের ধরন এটাও কি হতে হবে, সমজাতীয় হতে হবে। এরপরে যেটা পড়লাম বিপরীত বা ব্যতিহার ভেক্টর, এখানে কি হবে, সমান্তরাল হবে এবং কি হবে, এদের মান হবে একটা অপরটার বিপরীত, আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সমজাতীয় হতে হবে। অর্থাৎ তুমি বলের সাথে বলের কম্পেয়ার করতে পারবা, বেগের সাথে বেগের কম্পেয়ার করতে পারবা, বাট বলের সাথে তুমি বেগের কম্পেয়ার করে এটা বিপরীত বা ব্যতিহার ভেক্টর তুমি বলতে পারবা না। আচ্ছা, এটা ছিল আমাদের ভেক্টরের বিভিন্ন প্রকারভেদ পড়লাম। এরপরে আমাদের টপিক হচ্ছে ভেক্টর যোগ। আচ্ছা, ভেক্টর যোগ করার ক্ষেত্রে একই কথা যে অবশ্যই দুটো সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, কখনোই বিপরীত জাতীয় ভেক্টরকে যোগ করা যায় না। তুমি একটা বলের সাথে বেগকে যোগ করতে পারবা না, একটা বেগের সাথে ত্বরণকে যোগ করতে পারবা না। তুমি অবশ্যই 5 কেজি আলু, 5 কেজি আলুর সাথে তুমি কি 5 কেজি আটা যোগ করে বলতে পারবা 10 কেজি আলু আটা, এভাবে তো পারা যায় না। সো অবশ্যই দুটো জিনিসকে সেম টাইপের হইতে হবে। বেগ হইলে দুটাকে বেগই যোগ করতে হবে, বল হলে দুটা বলে যোগ করতে হবে। তাহলে ভেক্টর যোগ হচ্ছে একই জাতীয় দুইটা ভেক্টর রাশি বা একাধিক ভেক্টর রাশিকে আমরা যোগ করব। সো ভেক্টর যোগের আমরা দুই ধরনের বিধি আমরা পড়ব আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে। একটা হচ্ছে ত্রিভুজ বিধি, এগুলো তোমরা 19-এ পড়ে আসছো অবশ্য, ত্রিভুজ বিধি, ত্রিভুজ বিধিটা পড়ে আসছো। আরেকটা হচ্ছে পড়বো সামান্তরিক, সামান্তরিক সূত্র। আমরা দুটো জিনিস আজকে পড়বো। আচ্ছা, ত্রিভুজ বিধিটা কি? সাপোজ আমরা একটা ভেক্টর চিন্তা করতেছি, এ ভেক্টর এবং বি ভেক্টর। দেখো এই দুটো ভেক্টর একই বিন্দুতে তাদের পাদবিন্দু, ঠিক আছে? এখন এই এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভেক্টরকে যদি যোগ করি তাহলে এই যোগফলের দিকটা কোন দিকে হবে? ত্রিভুজ সূত্র বলতেছে, ত্রিভুজ সূত্র বলতেছে যে দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সরলরেখা দিয়ে যোগ করলে সরলরেখাটির দৈর্ঘ্য ভেক্টর দ্বয়ের লব্ধির মান নির্দেশ করে। আচ্ছা, এখানে কি বলছে আমি একটু সহজ করে বুঝিয়ে বলি যে এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ভেক্টর, আচ্ছা বি ভেক্টরকে আমি এভাবে না দিয়ে এই ভেক্টরের দিকটা আমি একটু এইদিকে দিই, এইদিকে বি ভেক্টরটা, তাহলে বুঝাতে সুবিধা হবে। অর্থাৎ এটা বি ভেক্টর এইদিকে, এটার পাদবিন্দু এখানে, আর এটার যে বি বিন্দুর যে শেষ বিন্দু এখান থেকে শুরু হয়েছে আমার এ ভেক্টরটা, এটার শেষ বিন্দু এটা, তাহলে এটা বি এটা এ, ঠিক আছে? এবার আমি যদি বি প্লাস এ করি, আচ্ছা আমরা একটু এটাকে নাম চেঞ্জ করে দিই, এটাকে এ বলি, এটাকে বি বলি। তাহলে এ প্লাস বি যদি করি তাহলে ত্রিভুজ সূত্র বলতেছে এ প্লাস বি হবে শুরুর যে ভেক্টর তার পাদবিন্দু থেকে শুরু করে শেষের ভেক্টরের যেই মাথা তাদের সংযোগ সরলরেখা এখান থেকে এইদিকে, এবং দিকটা কোন দিকে হবে, এই শুরুর ভেক্টরের পাদবিন্দু থেকে শেষের ভেক্টরের মাথা পর্যন্ত, এটা হবে আমার দিক এইদিকে। তাহলে এই যে এটা এ, এটা বি, বি এইদিকে ছিল, আর আমার
এটা যদি আমার মানে এই দুটো ভেক্টরের যোগফল হয়, এটা হবে এখান থেকে এই দিকে। ঠিক আছে, তাহলে দেখো তো এটা একটা ত্রিভুজ হইলো না? ত্রিভুজের এ ভেক্টর আর বি ভেক্টর দেখো তার একই ক্রমে এদিকে গেছে, এখান থেকে এদিকে গেছে, বাট এদের যে লব্ধি বা যোগফল, অর্থাৎ বলতেছি এ প্লাস বি, এই এ প্লাস বি কিন্তু একই ক্রমে হলে এইদিকে আসার পরে এইদিকে যাওয়ার কথা, এইদিকে যাওয়ার কথা, কিন্তু আসতেছে কি এ বিন্দুর শুরু থেকে বি বিন্দু শেষ পর্যন্ত, অর্থাৎ বিপরীত দিকে, বিপরীত ক্রমে হবে। তাহলে এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমার ত্রিভুজ সূত্র ছিল, যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি দুইটা ভেক্টরের একই ক্রম নির্দেশ করে, তাহলে এদের যোগফল হবে এদের কি অপর মানে যে ত্রিভুজ, সে ত্রিভুজের কি বিপরীত দিকে হবে, অর্থাৎ একই ক্রমে না হয় বিপরীত দিকে হবে। তাহলে এ প্লাস বি এর দিকটা হবে এ ভেক্টর আর বি ভেক্টরের, এ ভেক্টরের শুরু থেকে বি ভেক্টরের শেষ পর্যন্ত, এটা হবে এ প্লাস বি এর দিক। ঠিক আছে, এটা হচ্ছে আমার ত্রিভুজ সূত্র। আচ্ছা, এখন দেখো আমি যদি বলি যে একাধিক ভেক্টর আছে, তো দুইটা ভেক্টর না থেকে যদি আমি একাধিক ভেক্টর যোগ করতে চাই, ভেক্টরের যোগ বলতে কি বোঝায়? ভেক্টরের যোগকে আমি যদি একটু তোমাদের সামনে দৃশ্যমান করার চেষ্টা করি, যে সাপোজ দুইজন ফ্রেন্ড দুইটা রশি দিয়ে টানতেছে একটা বস্তুকে। ঠিক আছে, এখানে একটা বস্তু আছে, এখানে রশি লাগাইছে, রশি লাগাই এইদিকে একটা ফ্রেন্ড টানতেছে, এইদিকে একটা ফ্রেন্ড টানতেছে। ঠিক আছে, এ 5 নিউটন বলে টানতেছে, এ 10 নিউটন বলে টানতেছে। তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে? এই 5 নিউটন বলের দিকে যাবে না 10 নিউটন বলের দিকে যাবে? অ্যাকচুয়ালি বস্তুটা এই দুটার কোনো দিকে যাবে না, বরং এদের যে লব্ধি বা এদের যোগফল, সেই যোগফল বরাবর যাবে, এই বরাবর যাবে। এখন এই এই বরাবর যে এটাকে আমি বলতেছি দুটা ভেক্টরের যোগফল ভেক্টর বা লব্ধি ভেক্টর, এটার নামই হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে আমরা যদি বলি 5 নিউটন আর 10 নিউটন, এই দুটাকে যদি যোগ করি, 5 নিউটন বল 10 নিউটন বল, তাহলে আমি সরাসরি 15 নিউটন এটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ হচ্ছে এগুলো ভেক্টর রাশি, ভেক্টর রাশির যোগফল ভেক্টর রাশির নিয়মেই করতে হয়। আর এই যে যোগটা করছি, এটা কি স্কেলার যোগ করছি, এই স্কেলার যোগ এভাবে করা যাবে না। তাহলে 5 নিউটন আর 15 নিউটন যোগ করলে 15 নিউটন, 5 নিউটন আর 10 নিউটন যোগ করলে 15 নিউটন হবে না। কারণ কি? এদের অ্যাঙ্গেল আলাদা, এদের অ্যাঙ্গেল আলাদা। যদি এরা একই অ্যাঙ্গেলে কাজ ক্রিয়া করতো, তাহলে 15 নিউটন বলতে পারতাম আমরা। বাট যেহেতু অ্যাঙ্গেল আলাদা, এই অ্যাঙ্গেলটা এদের যোগফলে প্রভাব ফেলবে। কেমন প্রভাব ফেলবে আমরা একটু পরে দেখবো, সামান্তরিক সূত্র যখন নিয়ে আলোচনা করবো, তো আমরা এখনই দেখবো জিনিসটা, তখন হচ্ছে এটা বুঝতে পারবো। আচ্ছা, তো এর আগে বলতেছিলাম আমরা যে দুইটা ভেক্টর না হয়ে যদি একাধিক ভেক্টর হয়, সেক্ষেত্রে কেমন হবে? অর্থাৎ এই একটা, দুইটা, সরি, যদি এরকম একাধিক ভেক্টর হয়, তাহলে কেমন হবে? সাপোজ এটা একটা ভেক্টর এ, এরা একই দিয়ে ক্রিয়া করতেছে, এ ভেক্টর, এর যেখানে শেষ সেখান থেকে বি ভেক্টর শুরু হয়েছে, এটা বি, বি এর যেখানে শেষ সেখান থেকে সি শুরু হয়েছে, এটা সি, সি এর যেখানে শেষ সেখানে ডি শুরু হয়েছে, এটা ডি। তাহলে এই এ বি সি ডি চারটা ভেক্টরের যে যোগফল, এই যোগফল কোন দিকে কাজ করবে? মনে রাখতে হবে এই শেষ শুরুর ভেক্টরের সেম কাজ, শুরুর ভেক্টরের থেকে শুরু হবে এদের লব্ধি, শেষ ভেক্টরে গিয়ে শেষ হবে। তাহলে শুরুর ভেক্টরের শুরু এখান থেকে, শেষ ভেক্টরের শেষ, তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে আমাদের লব্ধিটা এইদিকে। তাহলে এটা হবে আমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। বুঝতে পারছি? আচ্ছা, এদের মান কেমন হবে, দিক কোন দিকে হবে, এগুলো আমরা যখন সামান্তরিক সূত্র পড়বো একটু পরেই, তখন আমরা এটা দেখতে পারবো। আচ্ছা, এটা গেল আমাদের ভেক্টর যোগ। আমাদের পরের টপিকে যাচ্ছি আমরা, ভেক্টর বিয়োগ। আচ্ছা, আমরা জানি যে আমরা যদি সংখ্যা রেখাটা দেখি, সংখ্যা রেখা, সরি, সংখ্যা রেখা কি থাকে বলতো? যে একটা মূল বিন্দু থাকে 0, এর পাশে ডান পাশে 1 2 3 4, বাম দিকে থাকে -1 -2 -3। এবার তোমাকে যদি বলে 3 -2, তাহলে কি করে বলতো? অ্যাকচুয়ালি 0 থেকে 3 ঘর ডানে আসি, 1 2 3, এরপর 2 ঘর বামে যাই, 1 2, তাহলে এই 1, এটা হচ্ছে 3 -2 ইকুয়ালস টু 1। এই 3 -2কে আমি বলতে পারি না, দেখো তো 3 প্লাস -2, অর্থাৎ বিয়োগকে আমরা অ্যাকচুয়ালি যোগের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে একটা ভেক্টর যদি এমন হয়
এটা হচ্ছে আমার সাপোজ এ ভেক্টর। এখন আমি এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ করব। এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করব, তাহলে আমি এটা কীভাবে লিখবো যে এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বিকে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারবো এ প্লাস মাইনাস বি। অর্থাৎ এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যে লব্ধি, আবার বলতেছি, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যে লব্ধি বা এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যে যোগফল ভেক্টর, এটাই আমার এ মাইনাস বি ভেক্টরকে নির্দেশ করে। তাহলে দেখো তো বি ভেক্টর যদি এখান থেকে এদিকে হয়, মাইনাস বি ভেক্টর কোন দিকে হবে, অবশ্যই এখান থেকে কি এদিকে হবে। তাহলে এবং এ বি ভেক্টরের সমান হবে, তাহলে মাইনাস বি ভেক্টরটা আঁকাই ফেলি। এটা হচ্ছে আমার মাইনাস বি ভেক্টর। তাহলে দেখো তো এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর এবার যোগ করো, তাহলে আমি এ মাইনাস বি ভেক্টরটা পেয়ে যাব। তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরকে যদি যোগ করো, তাহলে দেখো তো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর একই ক্রমে আছে, তাহলে এদের যে ত্রিভুজ হবে, এই ত্রিভুজটা বিপরীত ক্রমে যদি আমি আঁকাই, তাহলে আমার কি এ আর মাইনাস বি ভেক্টরের যোগফলটা পেয়ে যাব। তাহলে এদের ত্রিভুজ পূর্ণ করার জন্য এখান থেকে এদিকে দিতে হবে, এবং দিকটা হবে অবশ্যই কি বিপরীত দিকে, তার মানে অবশ্যই এই দিকে এ মাইনাস বি। এটা আমার এ মাইনাস বি ভেক্টরের দিক। তাহলে আমার এটা ছিল এ এর দিক, এটা ছিল বি এর দিক, আর এ মাইনাস বি ভেক্টরের দিকটা হবে এই দিকে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এভাবে আমরা ভেক্টর বিয়োগটাও করে ফেলতে পারি। এই ভেক্টর বিয়োগ আমরা কোথাও আমাদের কাজে লাগবে, মনে রাখো যে আমরা যখন আপেক্ষিক বেগ পড়বো, এই চ্যাপ্টারে আছে আপেক্ষিক বেগ, তখন আমাদের এই ভেক্টর বিয়োগটা এগুলো খুবই কাজে আসবে। আচ্ছা, আমরা এর পরের টপিকে যাচ্ছি, এবং মূলত আমাদের সিকিউ এর যে পড়া আমাদের এখান থেকে শুরু হবে। এটা হচ্ছে আমাদের ভেক্টরের যে সামুদ্রিক সূত্র আছে, এই সামুদ্রিক সূত্র থেকে আমাদের সিকিউ এখান থেকে আমাদের শুরু হবে। তো এটা খুবই মনোযোগ দিয়ে তোমরা শুনবা। আশা করি এতক্ষণ যারা ক্লাস করতেছো মনোযোগ ধরে রেখে এখান থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে। সামুদ্রিক সূত্র দেখো, আচ্ছা, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এরা যদি পরস্পর একটা বিন্দুতে কাজ করে, একটা বিন্দুতে ক্রিয়া করে, তাহলে এদের যোগফল কোন দিকে হবে, যোগফলের মান কত হবে, এটা আমরা সামুদ্রিক সূত্রের সাহায্যে বের করতে পারি। এদের যোগফল কেমন হবে? সামুদ্রিক সূত্র বলতেছে যে এই দুইটা ভেক্টরকে যদি আমরা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু চিন্তা করি, তাহলে সেই সামান্তরিকের ওই বিন্দু দিয়ে যে কর্ণ যায়, ওই কর্ণের দিক এবং ওই কর্ণের মানটাই হবে এই এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফলের দিক এবং মান। তাহলে দেখো তো এ ভেক্টর আর বি ভেক্টর এই একই বিন্দুতে কাজ করতেছে, ক্রিয়া করতেছে। তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টরকে যদি একটা সামান্তরিকের সন্নিহিত বাহু চিন্তা করি, করলে আমি সামান্তরিকটা তাহলে এবার পূর্ণ করি। এটা হচ্ছে আমাদের সামান্তরিক হবে। সামান্তরিকের অপর বাহুটা হবে এইটা, আর আরেকটা বাহুটা হবে এইটা। তাহলে এটা এ, এটা বি। তাহলে এই বিন্দু থেকে যে কর্ণ যায়, এই বিন্দু থেকে কোন কর্ণ যায়, এই যে এই কর্ণটা, আমি একটু আঁকা সুন্দর করে, এই যে কর্ণটা, এই কর্ণটার দিক কি হবে, এই কর্ণটার মান এবং দিক হবে আমাদের কি এ আর বি এর লব্ধি। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের এ প্লাস বি। বুঝতে পারছো? এখন এটাকে এ বি না বলে যদি আমি পি কিউ বলি, তাহলে এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটা হবে কি পি প্লাস কিউ। বুঝতে পারছো? তাহলে আবার বলি যে একটা দুইটা ভেক্টর যদি একটা বিন্দুতে ক্রিয়া করে, তাহলে ওই দুইটা ভেক্টরকে আমি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু চিন্তা করলে ওই বিন্দু থেকে ওই সামান্তরিকের যে কর্ণ বের হয়, সেই কর্ণর মান এবং দিকই হবে ওই দুটো ভেক্টরের যোগফলের মান এবং দিক। এটা হচ্ছে আমার সামান্তরিক সূত্র ছিল। আচ্ছা, এটাকে ত্রিভুজ সূত্রের সাথে কিভাবে রিলেট করতে পারি দেখো, এটাকে আমি বলতেছি পি, এটাকে বলতেছি কিউ। এটা যদি কিউ ভেক্টর হয়, এটাও আমার অবশ্যই কিউ ভেক্টর হবে। কেন হবে বুঝতে পারছো? কারণ হচ্ছে আমরা বলছিলাম সমান ভেক্টর, দুটো ভেক্টরের মান এবং দিক যদি সমান হয়, দেখো তো এই ভেক্টরের মান এই ভেক্টরের মান সেম, কারণ সামান্তরিকের দুটা বাহু এবং হচ্ছে এরা পরস্পর কি বিপরীত।
তাহলে মান সেম এবং দিকেও কি বিপরীত দিকে, কারণ সমান্তরাল। তাহলে এটা কিউ হলে এটাও কিউ, এটা পি এটা কিউ। এবার দেখো তাহলে এটাকে যদি মাখা, এটা পি এটা কিউ, এটা পি এটা কিউ। তাহলে দেখো তো ত্রিভুজ সূত্র কি বলে, পি প্লাস কিউ করলে শুরু থেকে এটা শেষ পর্যন্ত যাবে, এই দিকে যাবে। তাহলে দেখো তো মান এবং দিক সেম আসছে না, সামান্তরিকে যেরকম হয়েছিল আমি ত্রিভুজ সূত্র দিয়ে যদি করি তাহলে একই জিনিসই আসবে। বুঝতে পারছো? তাহলে পি প্লাস কিউ এর দিক হবে এটা, পি প্লাস কিউ। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন আমরা এই সামান্তরিক সূত্রের সাহায্যে পি প্লাস কিউ এর যে মানটা আর পি প্লাস কিউ কোন দিকে ক্রিয়া করবে এই দুটো জিনিস আমরা এখন বের করার চেষ্টা করব। দেখো সবাই এখান থেকে খুব সুন্দর করে নোট করবা। দেখো এটা আমার পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, আর এটা অবশ্যই আমাদের হয় কি পি প্লাস কিউ ভেক্টর, পি প্লাস কিউ। এটাকে আমরা বলতেছি রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর আর। তাহলে আর সমান সমান পি প্লাস কিউ ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি কিউ হয় আমি একইভাবে এটাকেও কিউ বলতে পারি, কারণ কি সমান এবং সমান্তরাল, মান সমান এবং দিক একই হলে আমরা পরস্পরের সমান ভেক্টর বলতে পারি। এটাও কিউ এটাও কিউ। তাহলে পি প্লাস কিউ ভেক্টরের মান অর্থাৎ আর এর আমাদের উদ্দেশ্য কি, আর ভেক্টরের ভ্যালু কত আর দিকটা কত এটা আমরা বের করার চেষ্টা করব। আমাদের দেওয়া আছে কি কি, পি ভেক্টরের মান দেওয়া আছে, অর্থাৎ পি ভেক্টরের যে মানটা, মান মানে কি এখান থেকে পর্যন্ত দৈর্ঘ্য আমার জানা আছে, কিউ ভেক্টরের মানটা জানা আছে, কিউ ভেক্টরের মানটা জানা আছে, এখান থেকে পর্যন্ত দৈর্ঘ্য জানা আছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে পি আর কিউ যে অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে পরস্পর, এই অ্যাঙ্গেল এই এটাকে বলতেছে আলফা, এই অ্যাঙ্গেলটা আমার জানা আছে আলফা। তাহলে এই আলফাটা জানা আছে, এই আলফা মানে কি, আলফা মানে হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এই পি এর মান কিউ এর মান আর পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমার জানা আছে। আমাকে বের করতে হবে যে লব্ধি ভেক্টর আর এর মান এবং আর এর দিক বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এর মান তো আমরা বুঝতেই পারতেছি যে এখান থেকে এই পর্যন্ত যে কর্ণটা, এই কর্ণের দৈর্ঘ্যটাই হবে আমার আর এর মান। আর দিক কি জিনিস, দিক হচ্ছে আমাদের এই যে আর ভেক্টরটা পি এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে অথবা কিউ এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাকে আমি দিক বলতে পারি। তাহলে এটা যে দিকটা অ্যাঙ্গেল তৈরি করতে সেটাকে বলতে পারি থিটা। তাহলে যদি থিটার মানটা বের করতে পারি তাহলে আমি বলে দিতে পারবো না যে এই আর ভেক্টরটা পি এর সাথে এত ডিগ্রি কোণ করে যাচ্ছে। তাহলে এত ডিগ্রি কোণ করে যাচ্ছে এটা বলতে পারলেই তো আমরা অ্যাকচুয়ালি আর এর দিকটা বলে দিলাম। তাহলে আমাদের উদ্দেশ্য দুইটা, যে আর এর মান বের করা আর দিক অর্থাৎ থিটার মানটা বের করা। থিটা মানে কি, পি ভেক্টর অথবা কিউ এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে সেটা। আচ্ছা, আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব আর সমান সমান কত আসে। এটার সুবিধার জন্য আমরা কি করলাম, আমরা এখান থেকে এই জিনিসটাকে একটু বর্ধিত করলাম। ঠিক আছে, এই সামান্য বর্ধিত করলাম। আচ্ছা, বর্ধিত করার পরে কি করলাম, এখান থেকে আমি আবার এটা যুক্ত করে দিলাম, এটা আমাদের প্রমাণের সুবিধার্থে। তাহলে কি করছি, এখান থেকে এটুকু বর্ধিত করেছি যাতে এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমি একটু নাম দিয়ে দেই, এটা কি বলতেছি এ, এটা বি, এটা সি, এটা ডি, আর বর্ধিত করছি এটাকে বলতেছি ই, ই পর্যন্ত বর্ধিত করছি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এ বি, এ বি মানে কি, পি এর মান, এ বি, এ বি মানে কি আমার, এ বি মানে হচ্ছে পি, পি এর যে মানটা পি। এরপরে বিসি, বিসি মানে কি আমার কিউ। আবার এই যে এডি, এডিও আমার কি, আমার কিউ এর সমান। আবার এই যে ডিসি, ডিসি আমার পি এর সমান। ঠিক আছে? আচ্ছা, এখন তো এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমার আলফা না, অনুরূপ কোণ আলফা। আচ্ছা, এখন দেখো আমার এই ত্রিভুজটা চিন্তা করো, বিইসি, এই ত্রিভুজটাকে যদি আলাদা করে নিয়ে আসি,
তাহলে কেমন হবে? এটা হচ্ছে আমার আলফা, এটা ছিল বি, এটা ই, এটা সি। তাহলে দেখো তো এই বিসি সমান সমান আমরা শিখছি কিউ। আচ্ছা, তাহলে দেখো তো আমার কজ আলফা সমান সমান কি লিখতে পারি? কজ সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কি? বিই ডিভাইড বাই অতিভুজ কত? বিসি মানে কিউ। তাহলে বিই সমান সমান কি লিখতে পারি বলতো? কিউ কজ আলফা। এবার দেখো সাইন আলফা যদি বের করি, সাইন আলফা, সাইন আলফা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কি? সিই বাই অতিভুজ হচ্ছে বিসি। বিসি মানে কিউ। তাহলে সাইন আলফা ইন্টু কিউ করলে আমি পাবো হচ্ছে সিই। এই দুটো জিনিস মনে রাখো, এটা আমাদের প্রমাণের জন্য কাজে লাগবে। বিই আর সিই কেন কাজে লাগবে? দেখো আমার এই এই কি জিনিস? এই এই মানে কত বলতো? এ বি প্লাস বি। তাহলে আমি বলতে পারি এ বি প্লাস বি। এ বি মানে কি? এ বি মানে পড়ে আসছে এ বি মানে পি প্লাস বিই। বি মানে কি শিখলাম? কিউ কজ আলফা। কিউ কজ আলফা। তাহলে এই সমান সমান পি প্লাস কিউ কজ আলফা, মনে রাখো। আচ্ছা, আবার সিই সমান সমান কি পড়লাম? এই যে সিই সমান সমান পড়লাম হচ্ছে কিউ সাইন আলফা। কিউ সাইন আলফা। এবার এই ত্রিভুজটা লক্ষ্য করো, এখান থেকে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা লক্ষ্য করো। এই ত্রিভুজটাকে যদি আমি বাইরে নিয়ে আসি, এই ত্রিভুজটাকে বাইরে নিয়ে আসলে এমন হবে। এটা ছিল আমার এ, এটা ই, আর হচ্ছে এটা ছিল সি, এটা আমার সি। ঠিক আছে? তাহলে আমরা এ সমান দেখলাম পি প্লাস কিউ কজ আলফা, আর সি দেখলাম হচ্ছে কিউ সাইন আলফা। আমাদের টার্গেট কি বলো তো? এসি বের করা না? এই যে দেখো তো, এ থেকে সি, এই এসি এর দৈর্ঘ্যটাই তো আমার আর ভেক্টর। এসি এর দৈর্ঘ্যটাই আর ভেক্টর। তাহলে এসি এর মানটা যদি বের করতে পারি তাহলে আমার কাজ শেষ না? তাহলে এসি কি বলো তো? এই ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের অতিভুজটাই আমার আর না? আর ভেক্টরের মান। তাহলে দেখো আমি লম্ব এবং ভূমিটা জানি, তাহলে অতিভুজ আমাদের এই পিথাগোরাসের সূত্র অনুসারে কি? আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। তাহলে এ কি ছিল আমার? পি প্লাস কিউ কজ আলফা, তার উপরে স্কোয়ার, প্লাস সি মানে কি? কিউ সাইন আলফা, তার উপরে স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, প্লাস এখানে কি থাকে? কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এবার দেখো এই যে এই দুটো টার্মে কিউ স্কোয়ার কমন যায়, তাহলে থাকে কি? পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার যদি কমন নাও তাহলে থাকে হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। দেখো এই টার্মটা কত? 1 না? তাহলে আমার আলটিমেটলি থাকে কি? আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। তাহলে আর সমান সমান আমি লিখতে পারি, একটু সাজিয়ে লিখি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টরের মান। তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তাহলে আমাদের পি এর মানটা দেওয়া ছিল, আমরা বলে দিচ্ছি আগে কি দেওয়া থাকবে। দেওয়া থাকবে পি, দেওয়া থাকবে কিউ এর মান, দেওয়া থাকবে আলফার মান। তাহলে দেখো তো এখানে কি? পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আলফা দেওয়া আছে। তাহলে এই তিনটাই তো আমার ডান সাইডে আছে। তাহলে এই তিনটা যদি দেওয়া থাকে আর এর মানটা বের করতে পারবো না? আর এর মানটাই তো আমার প্রয়োজন ছিল। আর এর মান কি ছিল? যে আমাদের লব্ধি ভেক্টরের মান। তাহলে আর এর মান সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের বের করার প্রয়োজন ছিল, এটা ছিল আমার হচ্ছে
এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা থিটা, এই থিটাই তো আমার এই যে এই থিটা না, এটাই তো আমার অ্যাকচুয়ালি সেই থিটাটা, এই থিটাটা, এটাকে আমি বের করবো। দেখো তো আমি যদি ট্যান থিটা লিখতে চাই, ট্যান থিটা সমান কী জানো তো, লম্ব বাই ভূমি। লম্ব আমার কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, আর ভূমি কি পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। দেখো এই পাশে ডান পাশে সব কিছুর মানে আমি জানি, পি এর মান জানি, কিউ এর মান জানি, আলফার মান জানি। তাহলে কিউ পি আর আলফার মান যদি বসাই দিই তাহলে ট্যান থিটা পাবো, সেখান থেকে থিটা পাবো। থিটাই আমার অ্যাকচুয়ালি আর ভেক্টরের দিক নির্দেশ করবে না। থিটা কি নির্দেশ করে, থিটা হচ্ছে পি আর আর, মানে পি ভেক্টরের সাথে আর ভেক্টর লব্ধি ভেক্টর যে দিক নির্দেশ করে সেটা হচ্ছে আমার থিটা। থিটা যদি বের করতে পারি আর আর এই মানটা যদি বের করতে পারি, এই দুটো বের করতে পারলে আমি বলতে পারবো না যে পি আর কিউ ভেক্টর যে যোগফল বা লব্ধি ভেক্টর, এই লব্ধি ভেক্টরটা মান হচ্ছে এত, আর আর দিকটা হচ্ছে এই থিটা, যেটা কিনা পি এর সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক আছে, এভাবে চাইলেই তুমি দুইটা ভেক্টরকে সামান্তরিক সূত্রের সাহায্যে তুমি তাদের যোগফল বের করে তাদের মান এবং দিকটা বলে দিতে পারবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে আসছি, আর একটু আলোচনা করে শেষ করে দিব। আমরা তাহলে কি শিখলাম, দুটো সূত্র শিখলাম। লব্ধি ভেক্টর আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আর অ্যাঙ্গেল শিখলাম ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আচ্ছা, এখন এদের কয়েকটা স্পেশাল কেস দেখি। দেখো, 1 নম্বর কেস, যদি আমার আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়। আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি কথার অর্থ হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টর যদি একই দিকে কাজ করে, দেখো পি কিউ, দেখো একই দিকে কাজ করে, তাহলে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল 0। সেক্ষেত্রে এখানে বসাও আলফার মান যদি 0 বসাও, তাহলে কি হয় দেখো তো, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান 1, তাহলে আলটিমেটলি থাকবে 2pq রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। দেখো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার না, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার রুট ওভার স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে পি প্লাস কিউ, তাহলে আর ভেক্টরের মান পি প্লাস কিউ। এটাই হচ্ছে দেখো তো আমার ম্যাক্সিমাম মান না, দুটো ভেক্টর যোগ করে যেটা হবে সেটা হবে হচ্ছে আমার আর ম্যাক্স। তাহলে যোগফলের লব্ধির ম্যাক্সিমাম মান হচ্ছে দুটো ভেক্টরের যোগফল, এবং সেটা তখনই সম্ভব যখন তারা কিনা একই দিকে কাজ করবে, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। ঠিক আছে, এই যে আমরা শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম যে 5 নিউটন আর 10 নিউটন, 5 নিউটন যোগ 10 নিউটন করে তুমি 15 নিউটন বলতে পারবা না। তখনই বলতে পারবা যদি তারা একই দিকে কাজ করে। এটা শুরুতে বলছিলাম, আলোচনার শুরুতে। এই যে এখান থেকে দেখো, পি যদি 5 নিউটন হয় আর কিউ যদি 10 নিউটন হয়, তাদের যোগফল 15 নিউটন বলতে পারবা কখন, যখন কিনা তারা 0 ডিগ্রি অর্থাৎ একই অ্যাঙ্গেলে কাজ করবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো সেকেন্ড কেস, কেস 2, আগেরটা ছিল, এটা হচ্ছে কেস 1। ঠিক আছে, আমরা হচ্ছে সেকেন্ড কেস দেখো, কেস 2। যদি আমার আলফার মানটা 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রি মানে হচ্ছে একটা এদিকে কাজ করবে, একটা এদিকে কাজ করবে। অর্থাৎ সাপোজ এখানে একটা বস্তু আছে, এইদিকে 5 নিউটন বলে একজন টানতেছে, এইদিকে 10 নিউটন বলে একজন টানতেছে। ঠিক আছে, তাহলে কেমন হবে? তাহলে আমরা সূত্র দেখি, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফার মান 180। কজ 180 মান কত বলো? কজ 180 মান হচ্ছে -1, তাহলে এখানে বসাই দিলে আসবে আলটিমেটলি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে বলতে পারি পি মাইনাস কিউ হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আরেকজন বলতে পারে ভাই এটা তো কিউ মাইনাস পিও বলতে পারি। বলতে পারি না? বলতে পারি, কারণ হচ্ছে এখানে কিউ মাইনাস পি হোল স্কোয়ার করলেও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq আসবে, পি মাইনাস কিউ হোল স্কোয়ার করলেও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq আসবে। শুধু দুটাই বলতে পারি। এখানে রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, হয়ে আলটিমেটলি থেকে পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি। এখন কোনটা হবে মনে রাখবা, যেটা বড় সেটাকে সামনে রাখবো, যেটা ছোট সেটাকে পরে রাখবো, অর্থাৎ বড় থেকে ছোটকে বিয়োগ করবো। তাহলে এটাকে আলটিমেটলি লেখা হয় এভাবে, পি ডিফারেন্স কিউ। পি ডিফারেন্স কিউ অর্থ পি আর কিউ এর ডাইরেক্ট বিয়োগফল, জাস্ট যেটা বড় সেটা সামনে থাকবে, বড় তার থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে। তাহলে আর
এটা হচ্ছে আর এর সবচেয়ে ছোট মান, এটাকে বলছে আর মিনিমাম। পি আর কিউ এর ডিফারেন্সটা হবে আর মিনিমাম, অর্থাৎ 10 নিউটন বল এদিকে, এদিকে 5, তাহলে এদের লব্ধির মানটা হবে 5 নিউটন এবং দিকটা হবে কি এদিকে, কারণ 10 থেকে 5 বিয়োগ করছে তাহলে অবশ্যই এইদিকে 5 আছে, তাহলে এইদিকে হবে 5 নিউটন, দিক হবে এদিকে। ব্যাপারটা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কেস 2 ছিল। আর একটা আমাদের লাস্ট কেস, কেস 3। এরা যদি আলফার মান 90 ডিগ্রি হয়, আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কেমন হয়? এদিকে পি, এইদিকে কিউ, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সূত্র বসাও, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 90। কস 90 মান 0, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল। আর ইকুয়ালস টু আলটিমেটলি থাকে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এই তিনটা মনে রাখতে হবে। আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যখন কিনা আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর ম্যাক্স ইকুয়ালস টু পি প্লাস কিউ যখন আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি, আর মিনিমাম ইকুয়ালস টু পি ডিফারেন্স কিউ যখন আলফা 180 ডিগ্রি। ঠিক আছে, এই তিনটা টার্ম জিনিস অবশ্যই মনে রাখতে হবে সবাইকে। সো আজকে আমরা কী কী পড়লাম একটু রিভিউ দিই সবাইকে। শুরু থেকে আমরা শুরুতে ভেক্টর পড়ছি, যে ভেক্টর কী জিনিস। এরপরে হচ্ছে আমরা পড়ছি ভেক্টর কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। এরপরে আমরা পড়লাম ভেক্টরের বিভিন্ন ধরনের প্রকারভেদ, কী কী ভেক্টর হতে পারে। এরপরে আমরা পড়লাম হচ্ছে অবস্থান ভেক্টরটা পড়ছি একটু স্পেশালভাবে। এরপরে পড়ছি অবস্থান ভেক্টর। এরপরে পড়ছে ভেক্টর যোগ। ভেক্টর যোগের দুই ধরনের বিধি পড়ছি, একটা ত্রিভুজ বিধি, একটা সামান্তরিক বিধি। এরপর আমরা পড়ছি ভেক্টরের বিয়োগ পড়ছি, ভেক্টরের বিয়োগ কীভাবে করতে হয়। এরপরে আমরা পড়লাম সামান্তরিক সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র কীভাবে দুটো ভেক্টরকে সামান্তরিক সূত্রের সাথে যোগ করতে হয়, এবং এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস কি, ওই ভেক্টরের মান আর ভেক্টরের দিক, আর এবং থিটা, আর কি, থিটা কি, আলফা কি, পি কি, কিউ কি, এই সবগুলো জিনিস আমরা পড়ছি। এরপরে এটা প্রমাণ করছি কীভাবে আর এর মানটা বের করতে হয়। এই প্রমাণটা আলটিমেটলি আমার আর এর মানটা আসে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, আর অ্যাঙ্গেলটা পি এর সাথে থিটা, এটা হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই দুটো সূত্র পড়ছি। এরপর হচ্ছে আমরা কি পড়লাম, এই দুটো সূত্রর বিভিন্ন তিনটা কেস পড়ছি। একটা হচ্ছে আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, তাহলে আমার লব্ধি ভেক্টরের মানটা সর্বোচ্চ হয় পি প্লাস কিউ। আর যদি আমার এরপরের কেসটা ছিল যদি আমার আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, অর্থাৎ পরস্পর বিপরীত দিকে হয়, তাহলে আমার আর এর মান, লব্ধি ভেক্টরের মান সবচেয়ে মিনিমাম হয়। এটা কি পি ডিফারেন্স কিউ, অর্থাৎ যেটা বড় সেখান থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে। আর দিকটা হবে কি বড় ভেক্টরের দিকে। যোগের ক্ষেত্রেও সেম, দিকটা হবে বড় ভেক্টরের দিকে। আচ্ছা, দিকটা যোগে যদি 0 ডিগ্রি হয় তাহলে কি দুটো একই দিকে, তাহলে যোগফলটা ওই দিকেই হবে। আর শেষে পড়লাম যে 90 ডিগ্রি হলে কেমন হবে। 90 ডিগ্রি হলে আর ইকুয়ালস টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই তিনটা হচ্ছে স্পেশাল কেস, তোমাদেরকে মনে রাখতে হবে। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আমরা ভেক্টরের অনেকখানি প্রয়োজনীয় জিনিস শেষ করছি। এরপরের ক্লাসে আমরা এরপর থেকে শেষ করব, এবং আশা করি এভাবে আমরা যদি কনসেপচুয়াল ক্লাসগুলো শেষ করতে পারি তাহলে তোমরা খুব কম সময়ের মধ্যেই আমাদের যে ফিজিক্স আছে এটা তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে সবগুলো থিওরি বুঝে নিজে নিজে ম্যাথ করতে পারবা। ফিজিক্সের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি বইয়ের 1000টা ম্যাথ করে গেলা, বাট দেখবা যে অ্যাডমিশনে গিয়ে 1001তম ম্যাথ চলে আসছে, যেটা কিনা তুমি পারো না, যেটা তুমি পড়ে আসো নাই। সো 1000টা ম্যাথ প্র্যাকটিস করার চাইতে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে তুমি যদি 100টা ম্যাথ প্র্যাকটিস করো, এটা তোমার জন্য বেশি কাজে দিবে, যাতে তুমি ওই 1001তম ম্যাথটা করতে পারো। সো আমরা চেষ্টা করব তোমাদেরকে ওই 1001তম ম্যাথের জন্য প্রস্তুত করার জন্য। সো তুমি যদি যাতে ওই 1001তম ম্যাথটা পারো, এই জন্য আমরা তোমাদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করব। সো তোমরা সবাই আমাদের মেডি সার্কিটের সাথে থাকো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে মেনশন করো, এখানে ইনভাইট করো, যাতে আমাদের যেই ফ্রি ক্লাসগুলো আছে, আমাদের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো ফ্রি ক্লাস আছে, এই ফ্রি ক্লাসগুলো থেকে তোমরা 26 এবং 27 ব্যাচ তোমরা অনেক বেশি উপকৃত হতে পারো। এই জন্য ফ্রেন্ডদেরকে ইনভাইট করো। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী ক্লাসেও তোমরা আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।